যে সময় কিন্তু সাধারণ হয় সেরকম রাজনৈতিক সংগঠন ট্রেড ইউনিয়নের বলেন সভা করে এমনও হয় অন্য হয় আর এখানে আমাদের পরিবার আমি নিজেদের বলতে ও ধরুন আমাদের কপারেটিভ এখন কি হয় আমাদের কিন্তু আমাদের বলা আছে এই পরিযায়ী শ্রমিকদের কাজ করার সুযোগ পেয়েছিলেন প্রথমে বলি যে শ্রমিকের প্রধান এটি কোনো ভুল ঘটনা না আমার আগের বক্তাও বললেন কিন্তু করোনার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা দেখতে পারি যে আমাদের দেশে এত এত সংখ্যক মানুষ পরিযায়ী হয়ে গেছে পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন রাজ্যে কাজ করছে এবং করোনাকালীন পরিযায়ী শ্রমিক যে কথাটা খবরের কাগজে আমরা নির্ধারণ করে দাঁড়ায় আমি আমার কাজের যারা সুযোগ পেয়েছি তারই অভিজ্ঞতা বলতে চাই যে আমরা যদি দেখেছি যে ব্যাঙ্গালোর বা কর্ণাটকে বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকরা মানুষরা চলে আসছেন তাদের ধরে তার মধ্যে অবশ্যই সবচেয়ে বড় একটি রাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা আসাম তারপরে আছে বিহার উত্তরপ্রদেশ কিন্তু আমরা এটাও দেখছি যে বিভিন্ন রাজ্যে মানুষ আসছে ঠিকই ব্যাঙ্গালোর চেন্নাই দিল্লি এসব মেট্রোপলিটন শহরে একেকটা রাজ্যের মানুষ একেকটা ক্ষেত্র বিশেষে একটা ক্ষেত্রে বেশি কাজ করছে পরিযায়ী শ্রমিকরা যদি ব্রডলি বলা যায় দুটো ক্ষেত্রে আমরা ভাগ করতে পারবো তারা সংগঠন ক্ষেত্রে কাজ করে এবং অর্থনৈতিক ক্ষেত্রেও কাজ করে পশ্চিমবঙ্গ থেকে যারা গেছে ধরো আমরা দেখছি যে মহিলা মুর্শিদাবাদ তো মানুষ পরিযায়ী হয়ে রোজগার করে ব্যাঙ্গালোর চেন্নাইয়ের মতো রাজ্যে চলে যাচ্ছে কাজের খোঁজে পশ্চিমবঙ্গ থেকে যারা গেছেন যাদের সাথে আমাদের বিভিন্ন কাজ আমরা করেছি তাদের মধ্যে কি বড় সংখ্যা আমরা দেখেছি তারা মহিলারা কাজ করেন বিভিন্ন শ্রমিক হিসেবে এবং পুরুষরা কাজ করেন সবারই কাজ যাকে আমরা বলি বা ইংরেজিতে বলে স্কিমের কাজ এবং আমার আগে একজন বক্তা বললেন যে গ্রামে যে পাহাড় আছে তাহলে তারা বাইরে যাওয়া সেই চিন্তাধারাই বললেন সেই মহিলাদের অবস্থাটা কি যারা মহিলা মুর্শিদাবাদের যে মহিলারা আজকে রান্নারা চলে গিয়ে কাজ করছে না চেন্নাই চলে গিয়ে কাজ করছে তাদের অবস্থা গ্রামে কি ছিল গ্রামের আজকে কোন কাজটা ছিল তারা হয়তো দিনে আমরা করছি বাড়িতে 50 টাকা থেকে 100 বা উচ্চ 150 টাকা বেতন সেই মহিলাই কিন্তু আজকে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে সব মহিলাই ব্যাঙ্গালোর চলে যাচ্ছে হ্যাঁ নিশ্চয়ই সেখানে গিয়ে সে কাজ ভালো লাগছে সে হয়তো অনেকগুলো বাড়িতে রান্নার কাজ করে মাসে হয়তো 15,000 রোজগার করছে কিন্তু এটাই কি সব আজকে গ্রামে সে কিভাবে থাকতো যত সময় তার বড় তার একটা প্রাকৃতিক পরিবেশে সে থাকতো
আজকে ব্যাঙ্গালোর চেন্নাই যে বস্তিগুলো তারা নিয়ে থাকতে বাধ্য হচ্ছে মাসে 20,000 টাকা রোজগার করার জন্য, সেটা কি আদৌ থাকার কোনো বাসস্থান বাস করার যোগ্য? মোটেও নয়। আমরা সেসব বস্তিতে গিয়ে দেখেছি কিভাবে তাদেরকে দিনের পর দিন সেসব বস্তিতে থাকতে হয়, সেখানে জলের কোনো ব্যবস্থা নেই, বাথরুমের কোনো ব্যবস্থা নেই, একদম টিনের একটা ঘর, সেই ঘরেও কিন্তু তাদেরকে 2,500 টাকা ভাড়া দিতে হয়, আলাদা ইলেকট্রিসিটি দিতে হয়, ঘরের টাকা আলাদা করে দিতে হয়, এবং চতুর্দিকে কাবাডির ময়লা, পুরো পরিবার মিলে বসে ওখানেই কাবাডি ছাড়াই বলে বলে মানে কাবাডি তো রাস্তা থেকে কিনে আনে ব্যাপারের মতো শহর কি আগে কি কনজিউমার স্ট্র্যাটেজি, সেখানে মানুষ বহুবার প্রচন্ড বেশি, সেখানে প্রচুর জিনিস মানুষ রাস্তা থেকে কিনে আনে এবং ওই ভর্তিতে এসে সবাই মিলে ছাড়াই করে, তারপর মহিলারাও আছে, পুরুষরাও আছে, সেরকম পরিস্থিতিতে তারা থাকুন। এই তারা মাইনে পাচ্ছে, হয়তো আমরা এটা দেখছি যে গ্রামের দিকে এটা মনে হতে পারে যে গ্রামেও তো কাজ আছে, কি দরকার শহরে যাওয়ার, একটা টাকা পুরোপুরি খেয়ে যাচ্ছে। এই টাকা বাদ দিয়ে তারা শহরে গিয়ে কি পায়? নাগরিক হিসেবে তাদের কোনো অধিকার কি তারা শহরে পায়? আজকে যে বস্তিগুলো তারা থাকতে বাধ্য হচ্ছে, যে কোন সময় যে কোনো মুহূর্তে সরকার জেসিবি এনে সেসব বস্তি বুঝিয়ে দেয়, এবং কি বলে বুঝিয়ে দেয়? নদিয়া মুর্শিদাবাদ থেকে যারা যায় যেসব শ্রমিকরা, তারা মূলত তাদের ধর্মে তারা মুসলমান, তাদের কি বলা হয়? যারা বাংলায় কথা বলছে এর ধর্ম হচ্ছে মুসলমান, ধর্মে মুসলমান, সবাই তারা বাংলাদেশি, বাংলাদেশি বলে তাদের দিনের পর দিন যে কোনো সময় এসে জেসিবি এনে ঘুরিয়ে দেওয়া হয়। মানে ব্যাঙ্গালোরের মতো একটা শহর, যেটা এই পরিযায়ী শ্রমিকদের সময়ের উপর দাঁড়িয়ে আছে, পরিযায়ী শ্রমিকরা এইসব শহরে গিয়ে কাজ করছে, তাই দৈনিক শহর চলছে। আজকে বাড়ির কাজ হচ্ছে, রাস্তা পরিষ্কার হচ্ছে, আশেপাশের ত্যাগে ডোমেস্টিক ওয়ার্কাররা গৃহ শ্রমিকরা গিয়ে কাজ করছে, তাই গোটা শহর চলছে। যে মুহূর্তেই তাদের তাদের প্রয়োজনীয়তা শেষ হয়ে যায়, সরকার এবং বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি সরকার হাত মিলিয়ে রিয়েল এস্টেট কোম্পানির সাথে হাত মিলিয়ে এই বস্তি উচ্ছেদ কিভাবে করা যায় তার জন্য বহু রকমের পদক্ষেপ করতে থাকে। তাতে আমরা কি দেখি? তাতে আমরা দেখি যে বাচ্চারা যারা বাবা মার সাথে পরিযায়ী হয়েছিল, তারা ওখানে গিয়ে কোনো একটা স্কুলে হয়তো ভর্তি হয়েছে, কিন্তু যখন এই বস্তি উচ্ছেদ হয়, বাচ্চাদের স্কুল চুপ হয়ে যায়, তারাও গিয়ে এই সস্তার শ্রমিক হয়ে দাঁড়ায়। কেউ নিজের ইচ্ছায় সস্তার শ্রমিক হয় না, সস্তার শ্রমিক দিনের পর দিন তৈরি করা হয়। এই যে আমরা দেখছি শ্রমিকের পরিচয়, এটাকে আমরা কখনোই নিজের ইচ্ছায় শুধু পয়সা রোজগারের জন্য আমি বাইরে যাচ্ছি এইটা আমরা বলে আখ্যা দিতে পারি না। তাছাড়া আমরা কি দেখছি, যখন করোনাকালে করোনা সরকার নিজের করলো, ঘোষণা করলো যে প্রত্যেকটা শ্রমিককে 2,000 টাকা করে দেওয়া হবে, প্রথমেই তার থেকে বাদ পড়লো তারা পরিযায়ী শ্রমিক। আমরা পরিযায়ী শ্রমিকদের অধিকারের জন্য লেবার ডিপার্টমেন্ট বহুবার দিয়েছি, কিন্তু তারা বারবার আমাদেরকে এটাই বলেছে যে এই যে স্কিম যার আন্ডারে আমরা 2,000 টাকা করে বরাদ্দ করেছি শ্রমিকদের জন্য, সেই স্কিমের মধ্যে পরিযায়ী শ্রমিকরা পড়ে না। একটু পরে আইনের কথায় আসবো, তখন এটাও বলবো যে আমাদের দেশে বেশ কিছু আইন আছে শ্রমিকদের জন্য, অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক যারা কাজ করেন তাদের জন্য, পরিযায়ী শ্রমিকদের জন্য, কিন্তু কোনো আইনই লাগু হয় না। আইন আছে অবশ্যই, কোনো আইন লাগু হয় না। আইন থাকলেই কি সেটা যথেষ্ট? আমাদের তাহলে কি করণীয়, কিভাবে আমরা আইনগুলোকে লাগু করবো? আরেকটা ক্ষেত্র, যেটা আরো অনেক বড় ক্ষেত্র, সংগঠিত ক্ষেত্রে আমরা যদি পরিযায়ী শ্রমিকরা কাজ করো, সেখানে তাদের কি অবস্থা? আমরা দেখেছি গার্মেন্ট সেক্টর একটা খুব বড় সেক্টর, তারা কাজ করেন, তারা কোথা থেকে আসেন? উড়িষ্যা থেকে বহু মেয়ে, এবং তাদের বয়স কিন্তু খুব অল্প বয়সের মধ্যেই তারা চলে আসে, বরং তাদের নিয়ে আসা হয়। সরকারের বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম চলে, দীনদয়াল উপাধ্যায় বলে বিভিন্ন স্কিম, আরো নানা রকম স্কিম চলতে থাকে। সরকার এই আদিবাসী একদমই অল্প বয়সী মেয়েদেরকে ট্রেনিং করে নিয়ে আসে এইসব রাজ্যে, নিয়ে এসে যেটা করে বিভিন্ন হস্টেলে এদেরকে করে দেওয়া হয়, এবং বড় বড় কোম্পানি
কাজের পরে তার হোস্টেল থেকে বেরিয়ে সে নগরে ঘুরে আসে। আমরা যদি চেষ্টা করি যে আমরা গিয়ে একটু জানবো তারা কিরকম আছে, তাদের কি অবস্থা, আমাদের কোনো উপায় নেই যে আমরা এইসব শ্রমিকদের সাথে কিন্তু কথা বলবো। দেখা যায় আমাদের আমাদের কিছু ঘটনা থেকে আমরা জানতে পেরেছি কিছু মেডিকেল ক্যাম্পের মাধ্যমে যে এইখানে গার্মেন্ট সেক্টর মেয়েরা যারা থাকে কিভাবে থাকে। দেখা যায় যে তারা একটা ঘরে বহু মেয়ে একসাথে থাকছে, একটা বাথরুমে হয়তো ২০ জন একটাই বাথরুম ব্যবহার করছে, তার দরুন বিভিন্ন রোগ তাদের হচ্ছে, কিন্তু এই নিয়ে কথা বলার কোনো সুযোগ তারা পাচ্ছে না। তাদের ন্যূনতম মজুরি কত? তারা যখন চলে আসে উড়িষ্যা থেকে ব্যাঙ্গালোরে বা চেন্নাইতে, তাদের ন্যূনতম মজুরি হচ্ছে ৬,০০০ টাকা। আস্তে আস্তে তারা যখন কাজ করে, কাজ শেখে, তাদের সর্বোচ্চ যে মজুরি হয়, মানে একজন গার্মেন্ট শ্রমিক হয়তো ১৫ বছর ধরে কাজ করছেন, তার সর্বোচ্চ মজুরি হচ্ছে ১২,০০০ টাকা। এর বেশি মজুরি তারা কখনোই পায় না। তারা যেখানে কোম্পানি, যেখানে কারখানা, হোস্টেল থেকে বেরিয়ে যখন তারা একটু অভিজ্ঞতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন হন, তারা বেরিয়ে হয়তো কোনো একটা ঘর ভাড়া নিয়ে আছেন। সেই ঘরেও আমরা দেখছি যে একটা ঘর যেটা প্রায় খুবই ছোট, ১০ বাই ১০ একটা ঘর, সেখানে হয়তো ২০ থেকে ৩০ জন মেয়েরা, ২০ থেকে ৩০ হবে না, ১০ জনের মতো মেয়েরা আছে। বাথরুম ব্যবস্থা খুবই খারাপ, বাথরুমে জল নেই, আলাদা করে জল কিনতে হচ্ছে। এবং তাদের পক্ষে দাঁড়ানোর সত্যি কোনো ট্রেড ইউনিয়ন নেই, কারণ ট্রেড ইউনিয়নরা অনেক রকমের সমস্যার সম্মুখীন হচ্ছেন এই পরিযায়ী শ্রমিকদের সংগঠিত করার ক্ষেত্রে। এই যারা গার্মেন্টে কাজ করছে আর আরো অন্যান্য সংগঠন, ব্যাঙ্গালোরে বিভিন্ন ইলেকট্রনিক কারখানা আছে, ছোটখাটো অনেক কারখানা আছে যেখানে আসাম থেকে অনেক ছেলেরা আসছে, অনেক শ্রমিকরা আসছেন, কাজ করছেন। দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয় এবং তারা যদি কোনো কথা বলতে চায়, প্রতিবাদ করতে চায়, তাদেরকে তাদের তাদের পক্ষে দাঁড়ানো কেউই নেই। ঠিকাদার আছে, কন্ট্রাক্টর আছে, আজকে যে মালিক তার আন্ডারে অনেক ঠিকাদার আছে। কন্ট্রাক্ট সিস্টেম যেটা চালু হয়েছিল, এখন সেই সিস্টেমের আন্ডারে সাব কন্ট্রাক্টিং হচ্ছে, মানে একজন ঠিকাদার তার আন্ডারে আরো ৫ জন ঠিকাদার, একজন শ্রমিককে যে কোনো সময় ছাঁটাই করে দেওয়া যায় এবং সে বাইরে চাইতে গেলে তার যে এমপ্লয়ার সে বলে দেয় যে তুমি তো আমার কাছে কাজ করবে না, তোমার তো ঠিকাদার অন্য। সেও বুঝতে পারে না ঠিক কোথায় গিয়ে সে টাকা চাইলে সে টাকা পাবে। অনেক সময় আমরা এটাও দেখছি যে প্রভিডেন্ট ফান্ডের টাকা কোম্পানি জমা দিচ্ছে, কিন্তু শেষে যখন শ্রমিক যে পরিযায়ী শ্রমিক কাজ করে কোম্পানি ছাড়ছে, প্রভিডেন্ট ফান্ডের টাকা হাতে পাচ্ছে না। এবার আমাদের দেশে কিছু আইন আছে, একটা খুব বড় আইন, মানে হাতের কলমে বড় আইন, ইন্টারস্টেট মাইগ্রেন্ট ওয়ার্কম্যান অ্যাক্ট 1979। মানে আমরা দেখছি 1979 এই অ্যাক্ট তৈরি হয়েছে। এটা থেকে আমরা বুঝতে পারি যে শ্রমিকের পরিযান কোনো নতুন ঘটনা না। এই অ্যাক্ট অনুযায়ী যে কোনো কোম্পানি যখন পরিযায়ী শ্রমিকদের কাজে নিযুক্ত করবে, ৫ জনের বেশি যদি শ্রমিককে নিযুক্ত করে, তখনই সে কোম্পানিকে লেবার ডিপার্টমেন্টে গিয়ে লাইসেন্স নিয়ে আসতে হবে, রেজিস্ট্রেশন করাতে হবে, তারপরে সে পরিযায়ী শ্রমিককে কাজে নিযুক্ত করতে পারবে। কিন্তু এই নিয়ম কোথাও ইমপ্লিমেন্ট হচ্ছে না, ফলো করা হচ্ছে না। বিভিন্ন কন্ট্রাক্টর, বিভিন্ন কোম্পানির মালিক এই সব আরো ফাঁকি দিয়ে দিনের পর দিন করতেছে, কাজে যুক্ত করছে, তাদের অল্প টাকা দিয়ে কাজে যুক্ত করছে। কেন আজকে তুমি দাঁড়িয়ে যে কোনো কোম্পানি পরিযায়ী শ্রমিককে নিযুক্ত করতে এত বেশি ইন্টারেস্টেড কেন? তার কারণ, একটা বড় কারণ হচ্ছে যে স্থানীয় যারা শ্রমিক, স্থানীয় শ্রমিকের যে জোর, যা বার্গেনিং পাওয়ার, যা প্রতিরোধ ক্ষমতা, সেটা কখনোই একটা পরিযায়ী শ্রমিকের থাকে না। কারণ পরিযায়ী যে শ্রমিক সে একটা অন্য রাজ্য থেকে আসছে, সে যে রাজ্যে যাচ্ছে ডেস্টিনেশন স্টেটে, সে সেই রাজ্যের ভাষা জানে না, সেই রাজ্যে কয়েকজন নিজের গ্রামের লোক ছাড়া আর কাউকে চেনে না, তার সাথে কোনো সম্পর্ক হলে সে কোথায় যাবে
তার PF-এর টাকা মারা হলে সে কোথায় কমপ্লেন করবে? সে কমপ্লেন কিছু জানে না। মালিক, কোম্পানির মালিকও দেখছে যে আজকে স্থানীয় জনতাকে যদি আমরা কাজে নিযুক্ত করি, তাদের যা জোর আছে, আমরা তাদের উপর এখানে শোষণ চালাতে পারবো না। তাহলে পরিযায়ী শ্রমিককে আমরা নির্মমভাবে দিনের পর দিন অনেক অল্প টাকায় খাটিয়ে দিতে পারবো। তার বলার কোনো জায়গা নেই, যাওয়ার কোনো জায়গা নেই। তাকে যেকোনো সময় কাজ থেকে ছাঁটাই করে দিতে পারবো। সরকারের পক্ষ থেকে কি করা হয়? এই যে অ্যাক্ট বলছি, ইন্টারস্টেট রাইট ডেভেলপমেন্ট অ্যাক্ট, এই অ্যাক্টের আন্ডারে কিন্তু একটি করে ইন্সপেক্টর থাকার কথা। যে ইন্সপেক্টর প্রত্যেকটা কারখানায় গিয়ে ইন্সপেকশন করবে যে পরিযায়ী শ্রমিকরা কাজ করছে কিনা, যদি কাজ করছে তাদের তাদের লাইসেন্স, কন্ট্রাক্টরের লাইসেন্স আছে কিনা, মালিকের লাইসেন্স আছে কিনা। কিন্তু কোথাও আমরা দেখি না যে ইন্সপেক্টররা আছেন বা কোনো কাজ করছে। আমাদের দেশে আরেকটি আইন আছে অসম লোকরা কাজ করে তাদের জন্য, অনঅর্গানাইজড ওয়ার্কার্স সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাক্ট 2008। সেই অ্যাক্ট অনুযায়ী প্রত্যেকটা রাজ্যে একটা করে বোর্ড আছে। সেই বোর্ডে কথা হচ্ছে যে অসংগঠিত ক্ষেত্রে যে শ্রমিকরা কাজ করে তার 11টা ক্যাটাগরি আছে। তার মধ্যে বিভিন্ন অসংগঠিত ক্ষেত্র আছে, সেটা গৃহ শ্রমিক হতে পারে, কাবাডির কাজ করছে যারা তারা হতে পারে, তারা সোশ্যাল সিকিউরিটি পাবে। এখানে আমরা দেখছি যে পরিযায়ী শ্রমিকদের কিন্তু বাদ দেওয়া হয়েছে। আমরা যখনই লেবার ডিপার্টমেন্টে গেছি কথা বলতে, তারা বলেছে এই যে আইন শুধুমাত্র এই আমাদের স্থানীয় আমাদের রাজ্যের মধ্যে যারা পরিযায়ী, মানে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট গিয়ে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করছে, পরিযায়ীদের কাজ করছে, এই আইন শুধু তাদের জন্যই লাগু হচ্ছে। আরেকটা বিষয় আমরা দেখছি, আমরা জানি যে 1990 দশকের শুরুর দিক থেকে চিন্তার নয়া উদারনীতিবাদ শুরু হয়েছে। পুঁজিকে যেভাবে আমাদের দেশ এবং বিভিন্ন ডেভেলপিং কান্ট্রি যেভাবে পুঁজিকে রাস্তা করে দিচ্ছে, পুঁজিকে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টকে রাস্তা খুলে দিচ্ছে, তো একের পর এক আইন আস্তে আস্তে নিষ্ক্রিয় করে দিচ্ছে। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে কন্ট্রাক্ট লেবার রেগুলেশন এন্ড অ্যাবলিশন অ্যাক্ট। কন্ট্রাক্ট লেবার রেগুলেশন এন্ড অ্যাবলিশন অ্যাক্ট 1970 এসেছিল। খুবই লক্ষণীয় ব্যাপার, যখন এই আইনটা এসেছিল তখন একটা পার্লামেন্টারি কমিটি তৈরি হয় এবং এই আইনের বিরোধিতা করে প্রত্যেকটা পার্টির লিডার, কংগ্রেস হোক, কমিউনিস্ট পার্টি হোক, সবাই বিরোধিতা করে। কেন? তারা বলে যে কন্ট্রাক্ট লেবার রেগুলেশন এন্ড অ্যাবলিশন, এখানে রেগুলেশন কথাটা কেন থাকবে, শুধু অ্যাবলিশন কথাটাই থাকা উচিত। আমরা কি কোনোভাবে কন্ট্রাক্ট লেবার ঠিকা শ্রমিককে প্রমোট করতে চাইছি? আমরা চাইছি না, আমরা অ্যাবলিশ করতে চাইছি। 1970 দাঁড়িয়েও কিন্তু আমাদের দেশে প্রচুর ঠিকা শ্রমিক ছিল, কিন্তু আমাদের দেশ যতটা প্রো লেবার প্রো ওয়ার্কার ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে সবাই এই আইনটার বিরোধিতা এই জায়গায় করেছিল যে রেগুলেশন শব্দটা থাকা উচিত না। কিন্তু ধীরে ধীরে আমরা কি দেখলাম 1990 এর পর থেকে যে ঠিকা শ্রমিক দিনের পর দিন বেড়েই যাচ্ছে। এই আইনটা হয়েছিল ঠিকা শ্রমিক, ঠিকা প্রথা অ্যাবলিশ করার জন্য। কিন্তু আজকের দিনে আমরা দাঁড়িয়ে দেখছি যে কারখানার বিভিন্ন পার্মানেন্ট ওয়ার্কাররাও তার শ্রমিক হয়ে যাচ্ছে। বড় বড় কারখানা আস্তে আস্তে যারা 40 বছর ধরে কাজ করছে, 20 বছর ধরে কাজ করছে, পার্মানেন্ট ওয়ার্কারদেরকেও বিভিন্ন অজুহাতে ঠিকা শ্রমিক করে দিচ্ছে। তারা লেবার ডিপার্টমেন্ট থেকে পারমিশন নিয়ে কন্ট্রাক্ট ওয়ার্কার নিযুক্ত করার পারমিশন নিয়ে লাইসেন্স বের করে নিচ্ছে। আজকে ঠিকা শ্রমিক কোন কোন ক্ষেত্রে যে কোনো কোম্পানি নিযুক্ত করতে পারে, যে কোনো কাজে কিন্তু কোনো কোম্পানি ঠিকা শ্রমিক নিযুক্ত করতে পারে না। এই আইনে বলা আছে যে একমাত্র যেসব কাজ যেগুলো কমপ্লিমেন্টারি কাজ, মানে একটা কারখানার মূল কাজ নয় বা যে কাজটা গোটা বছর হয় না, সেই কাজে ঠিকা শ্রমিক নিযুক্ত করা যাবে। আজকে আমরা দেখছি যে যে কাজ গোটা বছর ধরে চলে, যেরকম ধরুন এই গার্মেন্ট এর কাজ, সেলাইয়ের কাজ গোটা বছর চলছে, প্রত্যেকটা ওয়ার্কার এখানে ঠিকা শ্রমিক। তো ঠিকা শ্রমিক কারা? পরিযায়ী শ্রমিকদের ঠিকা শ্রমিক। যে কোনো কারখানায় আপনি গিয়ে দেখবেন যে যেটুকু পার্মানেন্ট ওয়ার্কার আছে তারা হচ্ছে লোকাল স্থানীয় ওয়ার্কাররা পার্মানেন্ট ওয়ার্কার, এবং ঠিকা শ্রমিকের সংখ্যা দিন দিন বাড়ছে।
পরিযায়ী শ্রমিকরাই বিভিন্ন রাজ্যে গিয়ে ক্রীড়া শ্রমিক হচ্ছে এবং তাতে যেটা দেখা যাচ্ছে তারা কোনো আইন কানুনের আওতায় পড়ছে না। যে দুটো আইনের কথা বললাম, কন্ট্রাক্ট লেবার অ্যাবলিশন রেগুলেশন অ্যাক্ট আর ইন্ডাস্ট্রিয়াল মাইগ্রেন্ট ওয়ার্কমেন্ট অ্যাক্ট, দুটো অ্যাক্টে কিন্তু আমাদের যে নতুন লেবার কোড এসেছে, দুটো অ্যাক্ট কিন্তু লেবার কোডের মধ্যে চলে গেছে, মানে আলাদা করে কোনো আইন নেই এখন। বিভিন্ন রাজ্য নতুন লেবার কোডের রুল ড্রাফট করে দিয়েছে, এখনো লাগু হয়নি। লাগু হয়ে গেলে এই যেটুকু আইন আছে পরিযায়ী শ্রমিকদের পক্ষের আইন, সেটুকু আইন আর থাকবে না। এবারে যেটা বলার যে আমরা এখানে দাঁড়িয়ে কি করতে পারি, এটা আমরা দেখছি যে পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে আমরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি, কিন্তু তাদেরকে আমরা সংগঠিত করতে পারছি না। তার কারণটা কি? এক হচ্ছে ঠিকা কথা, যে কোনো কারখানায় দাঁড়িয়ে শ্রমিকদের যে বিভেদ সৃষ্টি করা হয়েছে, শ্রমিকদের মধ্যে আজকে যারা পার্মানেন্ট এবং যারা ঠিকা শ্রমিকদের মধ্যেও আবার বিভিন্ন রকমের ক্যাটাগরি তৈরি হয়েছে, টার্নার ক্যাটাগরি, ট্রেনিং, অ্যাপ্রেন্টিস, এবং বিভিন্ন ভাবে সাবকন্ট্রাক্টিং শুরু হয়েছে। আজকে যে ওয়ার্কার, আজকে একজন যে ওয়ার্কার সে নিজে হয়তো ওয়ার্কার ছিল, কিছুদিন বাদে সে ঠিকাদার হয়ে যাচ্ছে, সেই নিজের গ্রাম থেকে আরো চারটে লোক এনে ঠিকা শ্রমিক হিসেবে তাদেরকে নিযুক্ত করছে। শ্রমিকের মধ্যে এত রকমের বিভেদ সৃষ্টি করা হয়েছে যে তাদেরকে একজোট করা, সংগঠিত করা খুবই মুশকিল হয়ে যাচ্ছে। সাথে সাথে আমরা দেখছি আমাদের দেশে যেভাবে রাজনীতিক বদল হচ্ছে, গোটা দেশে ধর্মের নামে, জাতের নামে আরো বিভিন্ন ভাবে শ্রমিকদের মধ্যে ভাগ করা হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে মূল কিছু যারা আমাদের দেশে ট্রেড ইউনিয়ন আছে, তারা পার্মানেন্ট ওয়ার্কারদের নিয়ে ট্রেড ইউনিয়ন করছেন। কন্ট্রাক্ট ওয়ার্কার, মাইগ্রেন্ট ওয়ার্কাররা কিন্তু তাদের একদমই তাদের চিন্তা ভাবনার মধ্যে নেই, কারণ তাদের বক্তব্য এটাকে নিয়ে ইউনিয়ন করে কি হবে, এখন দিন পরে তার সাথে বাড়ি করে যাবে, যেটা একদম স্থানীয় মানুষ, এটাকে নিয়ে আমরা ইউনিয়ন করতে পারবো না। এই জায়গা থেকে আমাদের ভাবনা চিন্তা করতে হবে যে আমরা কিভাবে পরিযায়ী শ্রমিকদের সংগঠিত করবো। এটা অবশ্যই আমাদের একটা ভাবনার বিষয়। তবে হ্যাঁ, এটা কখনোই সমাধান নয় যে তারা কেন পরিযায়ী করছে, গ্রামে কেন তারা থাকছে না, গ্রামে আমরা বিভিন্ন ছোটখাটো কাজের ব্যবস্থা করবো, তাদেরকে পরিযায়ী করে দেবো না, আমরা বাইরের রাজ্যে কাজ কেন আমরা করতে যাবে, সমস্যার সমাধান নয়। আজকে যা পরিস্থিতি দাঁড়িয়েছে, প্রত্যেকটা শ্রমিক চায় যে আমার জীবনে একটু উন্নতি হোক, গ্রামে থেকে কোনো কাজ নেই, এটা বলাটা খুব একটা খুব হয় না। একশো দিনের কাজ থেকে আরম্ভ করে চাষের কাজের ক্ষেত্রেও আমরা দেখলাম কিছুদিন আগে সুন্দরবনের একটা গ্রামে গিয়ে যে চাষের কাজ করতে আমাদের একজন বক্তা বললেন যে শ্রমিকরা চাষের কাজ করতে এখন আর রাজি নয়, কিন্তু এটা দেখা যাচ্ছে যে বিভিন্ন শ্রমিক চাষের কাজ করতে কিন্তু পরিযায়ী হয়ে যাচ্ছে। আজকে সুন্দরবনের বিভিন্ন গ্রামের শ্রমিকরা পরিযায়ী শ্রমিক হিসেবে চাষের কাজ করতে পরিযায়ী শ্রমিক হিসেবে আমরা চলে যাচ্ছে। চাষের কাজ করতে তারা রাজি নয়, কম খাটনি, মানে কম খেতে তারা বেশি টাকা রোজগার করতে চায়, এটা কখনোই কোনো একটা কথা না। শ্রমিকরা অবশ্যই পরিযায়ী শ্রমিক যারা হচ্ছেন তারা নানা রকম সমস্যার সম্মুখীন হয়ে পরিযায়ী হচ্ছেন এবং পরিযায়ী হয়ে তারা ভালো অবস্থায় আছেন এমনটাও নয়। আমাদের সবাইকে একসাথে ভাবতে হবে যে আমরা কি করতে পারি, এবং আইন যেগুলো আছে সেগুলো কিভাবে লাগু হবে সেটা একটা বড় লড়াইয়ের জায়গা আমার মনে হয়। এবং শ্রমিকদেরকে সচেতন করা যে কি কি আইন আছে, কিভাবে তাকে সংগঠিত করা যাবে, এটা দীর্ঘদিনের কাজ আমরা চেষ্টা করছি। আগামী দিনে আশা করছি যে কোনো নিয়ম কানুন মাইগ্রেন্ট ওয়ার্কারদের যদি একটা লোন করা যেতে পারে, রেন্টের লোন। আজকে আদারওয়াইজ ওয়ার্কার বলে একটা আমাদের নাম আছে এবং তার একটা বোর্ড আছে, মাইগ্রেন্ট ওয়ার্কারদের বোর্ড আলাদা করে অন্যান্য রাজ্যে নেই, কর্ণাটকে নেই বা অন্যান্য রাজ্যে নেই। মাইগ্রেন্ট ওয়ার্কারদের একটা বোর্ড যদি করা যায় যেখানে মাইগ্রেন্ট এই বলেই আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে ফোন করবেন।
বন্ধু সহজে বন্ধু সহজে সহজে কেনবে হ্যাঁ, কারণ দেখা যায় প্রত্যেকটা সময় সে অর্থ মেসেজ